একটা সময় শুনবে না, তখন আমি আমার যেন নিজের জন্য গান তৈরি করতে পারি, তখন যেন আমি থেমে না যাই। কিন্তু আমি ঠিক করে নিয়েছি যে আমি একটু আমার ধরন মতন করবো, আমি সব কাজ করতে পারবো না। আমি তো ঘুরতাম হলগুলোয়, তো গিয়ে দেখি লোকই নেই। তা আমি বুঝতে পারলাম যে আমার পরিচালক হওয়ার স্বপ্ন এখানে ইতি। আমি সুজিত সরকারের কাছে যেরকম সত্যি খুব মানে ভীষণ ঋণী, তার কারণ প্রথম যে ছবি, এটা পাড়া ফুটবল নিয়ে ছবি, এই ছবি যে প্রডিউসার কেউ অন্য কেউ করতো না। সব সত্যি কথা কিন্তু সাংবাদিকতায় লেখা যায় না। ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলে যাকে জেনে এলাম, আজকে সেই পিলারটা অ্যাকচুয়ালি কিন্তু ক্যাটার পিলারে পরিণত হয়েছে, তার আর প্রজাপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জীবনের স্বাভাবিক ছন্দটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান তোমার রিলস বানানো। সেইটা যদি চন্দ্রবিন্দু ঠিকভাবে না করতে পারে, তাহলে কিন্তু ব্যান্ডটার চন্দ্রবিন্দু প্রাপ্তি ঘটবে। আমি তো বড় হয়েছি সুনীল গাঙ্গুলি পড়ে, শীর্ষেন্দু পড়ে, নামকরা ওই সময়কার সিঙ্গার, তারা কিছু না ক্রেডিট দিয়ে না গানগুলো গাইছে। টাকার একটা সুবিধা হচ্ছে যে বাংলা ব্যান্ড করলে বেশি টাকা হয় না। আবার একটা সময় এসে যখন চন্দ্রিলের বক্তৃতাই সবাই শুনেছে, কোথাও একটা আমাদের মনে হয়েছিল যে এবার একটু সময় নেওয়া দরকার। দেখো, একটা মিউজিশিয়ানের খুব বড় জোরের জায়গা হচ্ছে না তার লাইভ শোজ, হ্যাঁ, ইন্টিমেট স্পেস, সেখানে আমি আমার সেলফটাকে আমি চেঞ্জ করি না। সেই ভাষাটা হয়তো তার একটা রেস্ট্রিকশনস আছে। নতুন গান করছি, টেনশন মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার বায়না খোকা, তারা রে তারা রা রা, হে তারা রে, হে তারা রা রা। How do you describe somebody who has been the sum of your whole childhood, the sum of your growing up years, that first love letter that you wrote, the first boy who didn't return your affection? How do you talk about a legend in the city of Kolkata who has become such an intrinsic part of our memory, of the nostalgia of growing up in this city, which is ever evolving, ever changing? A prolific writer, a brilliant musician, also a very, very powerful editor. And I don't mean powerful in terms of power, but in terms of influence and inspiration. A director whose movies touch your heart, and something that I am adding on my own volition, a citizen activist, somebody, a persona, a man who's not afraid to take a stand. I think in today's superfluous and very, very, virtually driven world, a man like Anindo Da, I feel it's a rare honor that Anindo Chatterjee is on my show, the latest episode of my podcast, Straight Up with Shri. Welcome. Welcome. আমি প্রথমেই শুরু করব চন্দ্রবিন্দু দিয়ে। সেই থেকেই তো তোমাকে চিনলাম। একদম। চন্দ্রবিন্দুর নামটাই তো এত ইউনিক, মানে সেটাই আমার অলওয়েজ, জানো তো, যখন আমি ক্যাসেট কিনতাম আমার মনে হতো এই ব্যান্ডটার নাম চন্দ্রবিন্দু কেন। মানে তখন তো, মানে আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি, দ্যাট ওয়াজ 1994, তখন তো ব্যান্ডের যুগ। হঠাৎ দেখো, লোরেটো হাউসে পড়তাম আমি, খুব অ্যাংলিসাইজড কনভেন্ট এডুকেটেড মেয়ে, কোনো দিন বা হঠাৎ যখন যাদবপুরে এলাম, পরশ পাথর, ভূমি, চন্দ্রবিন্দু, কিন্তু আমার কাছে চন্দ্রবিন্দু ওয়াজ অলওয়েজ মাই ফেভারিট। তো সেই মানে তোমাদের জার্নির শুরুটা একটু আমাকে বলো। একটা হচ্ছে চন্দ্রবিন্দু নামটা কেন, আর আরেকটা হচ্ছে যে আমাদের গোড়ার কথাটা। তো গোড়ার কথাটা দিয়ে শুরু করি, তারপর ব্যান্ডের নামের কথাটা আসবো। আমরা কলেজে যেরম হয়, খুব একটা পড়াশোনা করতে ভালোবাসতাম না, মোস্টলি ক্যান্টিনে ঘুরে বেড়াতাম, সেখানেই নানা রকম উল্টোপাল্টা গান গাওয়া, আড্ডা। তা আমাদের বিকেলগুলো ওই রকম ভাবেই মানে মিলেমিশে ছিল আমাদের রোজকার জীবনের সঙ্গে। এই যে আমার সঙ্গে উপলের বন্ধুত্ব বা চন্দ্রিলের বন্ধুত্ব, এই আমরা যারা শুধুমাত্র নানা রকম পড়াশুনো একটু ফাঁকি টাকি দিয়ে অন্য ধরনের কাজ করতাম, তাদের সকলের একটাই লক্ষ্য ছিল, সংস্কৃতি বললে বলে মনে পড়লো কলেজ ফেস্ট। তো আমরা শুধুমাত্র কলেজ ফেস্ট ঘুরে বেড়াতাম, যে ইন্টার কলেজ কালচারাল কম্পিটিশন, ওটা সার্কিট ছিল। তো যাদবপুরে হতো সংস্কৃতি, ক্যালকাটা মেডিকেল কলেজে হতো স্কুলাপিয়া, তো ওদিকে লোবেলিয়া হতো আরজিকর মেডিকেল কলেজে, প্রেসিডেন্সিতে হতো মিলিউ। তো এই সারা বছর কিন্তু আমাদের ক্যালেন্ডারটা ছিল এইগুলোর জন্য। তা আমরা যেতাম, কি করতাম, আমি গিয়ে ডিবেটে পার্টিসিপেট করতাম, এক্সটেম্পোর করতাম,
স্কিটস বলে একটা ইভেন্ট ছিল, স্কিট বিটস, যেটা হ্যাঁ আর হ্যাঁ কি হ্যাঁ, বা অ্যাড স্পুফ, Ad spoof, বিজ্ঞাপনের কিছু হ্যাঁ নকল, এইগুলোই করে বেড়াতাম। এগুলো করতে খুব মজা লাগতো, আর মনে হতো যে এটা একটা অন্য ইউনিভার্স। তখন তো অন্য ইউনিভার্স এই মানে কয়নেজটা তখনও আসেনি আর কি। কিন্তু এখন বুঝতে পারি যে ওটা একটা আলাদা পৃথিবী ছিল। আমি যে একটা নর্থ কলকাতার গলিতে বেড়ে উঠেছি, আমার বেঁচে ওঠার সঙ্গে এই পৃথিবীটা এত আলাদা ছিল, কিন্তু ওটা কোথাও একটা ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করতো। তো মনে হতো যে এইরকম একটা জীবনের মধ্যে বেঁচে থাকতে পারলে খুব ভালো হয়। তো সেই জন্যই কিন্তু উপলের সঙ্গে চন্দ্রিলের সঙ্গে আলাপ। চন্দ্রিল ডিবেট করতো, এক্সটেম্পোর করতো, উপল গান গাইতো। কোন কলেজ? আমার স্কটিশ স্টেটস কলেজ। আহ আহ, উপলেরও কিছুটা স্কটিশ স্টেটস কলেজ, পরে গভর্নমেন্ট আর্ট কলেজ। আচ্ছা আচ্ছা, আর চন্দ্রিলে ছিল বিধাননগর কলেজ, হ্যাঁ আর তার আগেও মৌলানা পড়েছে 11। রাইট। তো আমাদের সকলে না এইভাবে, আমরা আরো একটা বড় টিম ছিল, মানে সেই টিমটা আমরা সবাই একসঙ্গে যেতাম। মানে সেই সময় প্রীতম ফেস্ট করছে, আমাদের বাবুল ফেস্ট করছে। তো আমাদের এখন লন্ডনে খুব নামকরা ডাক্তার অমিত রঞ্জন বিশ্বাস, হ্যাঁ, সিনেমা বানিয়েছে ব্রিজ বলে একটা। তো অমিত দা ফেস্ট করছে, এরকম একটা বিরাট টিম। তো আমাদের ওই 3 দিন ধরে ফেস্ট হতো, আমরা ফেস্ট করতাম, তারপর রাত্রির বেলা সকলে ওই ডিনারের লাইন দিতাম। ডিনার মানে একটা বিরিয়ানি দিত আর একটা কোল্ড ড্রিঙ্ক দিত। তো সেটা খাওয়ার জন্যই বিরাট মারামারি আর কি করে আমরা গল্প করতে করতে হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম। তো এইটা ছিল আমাদের কলেজ লাইফের মূল জায়গা, যেটা আমাকে সত্যি সত্যি ভীষণভাবে ইন্সপায়ার করেছে, স্টেজে তুলতে সাহায্য করেছে, স্টেজ ফ্রাইটটাকে কোনোভাবে কাটাবার চেষ্টা করেছে। অনেক মানুষজন আছে তারা প্রচন্ডভাবে হয়তো যাকে বলে প্যাঁক দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো সেইটাকে প্যাক মারা, মাই হ্যাঁ, গড, কতদিন তো পর আমি একটা ইভেন্ট শুনলাম। করতাম পেন্টাথলন বলে। তো পেন্টাথলন ইভেন্টটা 5টা জিনিস করতে হতো, ডিবেট করতে হতো, ছবি আঁকতে হতো, গান গাইতে হতো, লাস্টে অডিয়েন্স একটা বুলি করতো, সবাই সেটাকে ফেস করতে হতো। যেটা এখন হয়েছে হ্যাঁ রোস্টিং। হ্যাঁ, তো ওই রোস্টিংটা তোমায় ফেস করতে হবে, তো তার থেকে বেরোতে হবে। তো আহ, তো কোথাও একটা না কলেজ ফেস্ট এই উপকারগুলো করেছিল, আর একটা বড় উপকার করেছে যে এই বন্ধুদের সাথে জুড়ে দিয়েছিল। আর উপলের একটা বড় স্বপ্ন ছিল যে ও একটা ব্যান্ড বানাবে, তার কারণ ও হ্যারি ফেলাফন্টের ভীষণ ফ্যান, ছোটবেলা থেকে তার গান শুনে বড় হয়েছে। স্টেজে দাঁড়িয়ে ও গান গাইবে, একটু লাইট টাইট জ্বলবে, একটা সাউন্ড থাকবে, কিছু লোক। ঝিকিমিকি। হ্যাঁ, তো এটা একটা স্বপ্ন ছিল হ্যাঁ। আর কি। তো এটা সত্যি হবে, ও সত্যি। তারপর ব্যান্ডটা ফর্ম করে যখন আমরা তখন কলেজেই পড়ি, 89-এ ফর্ম হয় চন্দ্রবিন্দু। তখন আমি চন্দ্রিল এটার পার্ট ছিলাম না, তো আমাদের ও বন্ধুরা ছিল। আচ্ছা। বন্ধুরা ছিল, আমি কিভাবে ছিলাম যে আমি তখন যেরকম সাউন্ড অফ সাইলেন্সের একটা বাংলা করেছিলাম, ক্ষণিকের এই হ্যাঁ। স্তব্ধতা, বাহ। ওই গানটা ওরা গাইতো। হুম, হ্যাঁ, তো ওইভাবে মিশেছিলাম, কিন্তু আমি সরাসরি স্টেজে গিয়ে গান সামনে গাইতাম। ছিলে না, ফোর ফ্রন্টে ছিলে না। আমার বন্ধুদের গানের দল। তো তারপরে আমি চাকরি পেলাম যে সময়টায়, যুগান্তরে প্রথম চাকরি আমার, হ্যাঁ, সাংবাদিক হিসেবে। সাংবাদিক। দেখো, এটা কেউ জানে না যে তোমার পাস্টটা কিন্তু একটা হ্যাঁ জার্নালিজমের সাথে হ্যাঁ, একদম। অতপ্রতভাবে জড়িত। আমি সারা জীবন ভেবেছিলাম যে আর কোনো কাজ করতে পারবো না, সাংবাদিকতা করব, কারণ আমি লিখতে পারি একটু, লিখতে আর আমার পারো। খুব ইচ্ছে ছিল রিপোর্টার হওয়ার। কারণ অনেক লোককে মিট করব, নানা ধরনের স্টোরি কালেক্ট খোঁজে করবে যাব। স্টোরি, হ্যাঁ। তো রিপোর্টার হওয়া সে অর্থে হয়নি, তার কারণ যুগান্তরেও অ্যাকচুয়ালি আমি কাজ করতাম ওই অঙ্গন বলে একটা পাতায়, যেটা আচ্ছা। আর কি, যে পাতাটা আর কি সাপ্লিমেন্ট। ও তো আচ্ছা, ওই যে সেখানে গেলাম, তারপর থেকে আমার জীবনে ওটাই ওটাই চলেছে। চলেছে। মাঝখানে একটা পিরিয়ড আজকালে আমি ডেস্কে চাকরি করেছি, হুম তখন হুম, মূলত আমি কিছু লেখা ট্রান্সলেট করতাম আর কিছু রাইট না। রাইট। তো যাই হোক, যখন যুগান্তরে আমি চাকরি করি, তো চন্দ্রবিন্দু প্রথম তাদের একটা বড় শো করলো। শোটার লাইন আপটা হচ্ছে চন্দ্রবিন্দু, অঞ্জন দত্ত, বাহ। আর আমাদের এক বন্ধু ছিল ক্ষেত্র মাধব বলে, হ্যাঁ। তারও গান ছিল। আমি জার্নালিস্ট হিসেবে না চন্দ্রবিন্দু শোটা কভার করতে গেছি। হুম হুম, আমিও গেছি, চন্দ্রিলও গেছে, আমরা দুজনে বসে গান শুনতে গেছি, আমাদের বন্ধুরা করছে। তো স্টেজে উপল রয়েছে, একজন তখন গান গাইতো ঋদ্ধি বলে একটি ছেলে, রাজা বলে একটি ছেলে, এখন রাজা খুব নামকরা উকিল, প্রীতম বাজাচ্ছে, টেনি বাজাচ্ছে, এরা সব তারপর আস্তে আস্তে বম্বে চলে যাবে। প্রীতম অ্যাজ ইন দ্য মিউজিক ডিরেক্টর, প্রীতম এখন। তো তো আমি দেখছি, আমি এসে মনে আছে আমি যে রিপোর্টটা লিখেছিলাম, রিপোর্ট ঠিক না, মানে এটা করচা লিখেছিলাম। তো করচাতে আমি লিখেছিলাম যে বাংলা গানের এই যে এখন নতুন সময় আসছে, এই সময়টাকে আরো সুন্দর করে তুলতে এবং অনেকদিন গান গাইতে গেলে নিজেদের গান তৈরি করতে হবে। এবং সেই গানের যেহেতু ডিকশনটা এখন এত অন্যরকম, সুমন এসে গেছেন, মঞ্জন দত্ত এসে গেছে, তো সেইটা যদি চন্দ্রবিন্দু ঠিকভাবে না করতে পারে, তাহলে কিন্তু ব্যান্ডটার চন্দ্রবিন্দু প্রাপ্তি ঘটবে। ওকে। এই লাইনটা লিখেছিলাম আমি।
এটার থেকে উৎপত্তি? না, এটা উৎপত্তি না, লিখেছি আমাদের আমাদের ব্যান্ডের, মানে আমি তখন, এবার তার একটা পরে কিছু সময় পরে আহ, আমার আর চন্দ্রিলের কিছু কলেজে বানানো গান ছিল, ফেস্টের জন্য বানানো গান, স্বরচিত। স্বরচিত, সেগুলো সবই আমরা নিজেরা, মানে তার মধ্যে অনেকগুলো এখনকার হিট গানও আছে, সুইটার্ড গানটা আছে, চন্দ্রিলের একটা গান ছিল মঙ্গল গ্রহে মানুষ থাকে না বলে, সেই গানটা আছে, এরকম আরো অনেকগুলো গান ছিল। তো সেই গানগুলো আমরা দেখছিলাম যে আরো অনেক নামকরা ওই সময়কার সিঙ্গার তারা কিছু না ক্রেডিট দিয়ে না গানগুলো গাইছিল। ও, তখন কোথাও একটা আমার মনে হলো যে তখন কলেজ থেকে বেরিয়ে গেছি, তো মনে হলো যে তাহলে তো গানগুলো বেহাত হয়ে যাবে, লোকে তো জানতেও পারবে না যে আমরা এই গানগুলো তৈরি করেছিলাম। তো আমি আর চন্দ্রিল তখন উপলের কাছে গেলাম এটা বলতে যে যদি আরো কিছু আমরা গান বানাই, আর তোরও কিছু গান আছে, একটা কালেকশন আমরা হবে। একটা কালেকশন যদি করি তো মনে হবে যে কলেজের গানগুলোকে আমরা কোথাও একটা, মানে একটা জায়গায় রাখছি, যদি কেউ নাও শোনে তো আমাদের অ্যাটলিস্ট এইটুকু ভাল লাগা থাকবে, পরে আমাদের মনে হবে যে এটা আমরা ট্রাই করেছিলাম। এই আমাদের প্রথম অ্যালবামের কাজ শুরু হলো। আর আর তখন চন্দ্রবিন্দুতে যারা এক্সিস্টিং মেম্বার তারা আস্তে আস্তে চলে যাচ্ছে, প্রত্যেকেরই একটা পয়েন্টে ক্যারিয়ারের একটা ব্যাপার, যে কেউ কেউ বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছে, প্রীতম চলে গেল বম্বেতে, ওটা পড়াশুনো করতে এফটিআইতে, টেনি চলে গেল, তো ওরও তখন লোকজন নেই। তো ওই একটা ভাঙা হাটে না আমরা এবার এক হয়ে একটা অ্যালবামের প্ল্যান করতে শুরু করলাম। আমার চন্দ্রবিন্দুতে চলে আসার কারণ কিন্তু এটা। তো আমি উপল চন্দ্রিল, এই যে একটা নতুন ট্রায়ো আমাদের শুরু হলো ওই সময় থেকে, যেটা গান বাজনার ট্রায়ো, সেই কারণে ব্যান্ডের নাম নাম কিন্তু আগে থেকে দেওয়া ছিল চন্দ্রবিন্দু। তার কারণ আমরা অনেক মজা টজা করে বলি যে চন্দ্রবিন্দু নামটা কেন দেওয়া, যে চন্দ্রবিন্দু বাংলা শেষ অক্ষর, আমরা 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 ক্লেম করি যে উই আর দ্য লেটেস্ট, হ্যাঁ, এরকম একটা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি ওসব কিছু না, ব্যান্ডের নামটা দেয়া ছিল। দেয়া ছিল। হুম। ওকে। ওটা ওদের দাদাদের একটা নাটকের দল ছিল, যা হয় নাটকের দলও একসময় ভেঙে যায়, বাঙালি লিটল ম্যাগাজিন কিছুটা হয়, হয়ে শেষ হয়ে যায়, নাটকের দল হয়, আবার যারা ব্যস্ত হয়ে যায় শেষ হয়ে যায়, তো নামটা রয়ে গেল, নামটা ওই গানের দলের কাছে রয়ে গেল। তারপর একটা সময় আমি আর চন্দ্রিল মিলে ভেবেছিলাম নামটা যদি বদল করা যায়, তো আমাদের অনেক অনেক ভেবেও আমাদের প্রতিভাতে এর থেকে আর বেটার নাম বার করা সম্ভব হয়নি। হ্যাঁ, this is like a history of music and our adolescence and growing up years in a way. একটা কথা আমাকে অলওয়েজ খুব ইন্ট্রিগ করে যে এনি ব্যান্ড which is a band, মানে there are more than one person and it's not a solo artist, it's a band. সেখানে সে মহিলাদের ব্যান্ডই হোক লাইক স্পাইস গার্লস, বা ওয়েদার ইটস কে পপ ব্যান্ড, এখন আমার বোন শোনে ব্ল্যাক পিঙ্ক অর হোয়াট এভার, বিটিএস, এগুলো তো এখন ওদের জেনারেশনের ব্যান্ড, অর ধরে নাও চন্দ্রবিন্দু বলো, ভূমি বলো, আমাদের মানে গ্রোয়িং আপ ইয়ার্সের গান যেগুলো আমরা শুনেছি বাংলায়, একটা টাইমে সেগুলো ডিজলভ হয়ে যায়, সেখানে ইগো হ্যাসেলস হয়, সেখানে কে বেশি লাইমলাইট পাচ্ছে সেই সমস্যাগুলো আসে। কিন্তু আমি যেটা দেখেছি ওভার দ্য ইয়ার্স, তোমাদের বন্ধুত্ব হ্যাজ রিমেন্ড অটল। তোমাদের মধ্যে কি কখনো রেষারেষি, হিংসে, ঝগড়া, তুমি বেশি ফেমাস হয়ে গেছো, ওরা মানে অতটা লাইমলাইটে নেই, সেটা কি কোনোদিন এসেছে? ফর্চুনেটলি আসেনি, মানে কখনো হয়নি। মানে যে কোনো ব্যান্ডের দেখবে ভেঙে যাওয়ার কতগুলো কারণ থাকে, তার একটা কারণ অবভিয়াসলি লাইমলাইট, যে কার বেশি নাম হয়ে গেল, কার বেশি ছবি বেরোচ্ছে। তো আবার আমাদের যেহেতু বন্ধুত্বটা কলেজ জীবন থেকে না, আমরা আমরা প্রত্যেককেই দেখেছি একদম মানে জামা না গুঁজে বাবার জামা পরে স্যান্ডাক পরে হাঁটতে, লঙ্গোটিয়া ইয়ার। একদম। ফলে আমরা আমরা জানি যে কে কোথা থেকে এসছে, কার কার কোথায় রুট, সবকিছু। আর কোথাও একটা ভালোবাসাও আছে, সেটা নিয়ে না কখনো মনে হয়নি যে, মানে আমি বলছি যে হয়তো ব্যান্ডের একদম গোড়ার দিকে হয়তো আমার ছবি বেশি বেরিয়েছে, আবার একটা সময় এসছে যখন চন্দ্রিলের বক্তৃতাই সবাই শুনেছে, আবার কোনো একটা সময় উপল যেরাম যেরাম ছবি আঁকে, তো উপলের ছবি আঁকা নিয়েই সবচেয়ে বেশি লোকে কথা বলেছে। মানে গান বাজনার বাইরেও যে প্রত্যেকের আলাদা আলাদা জার্নি, সেটাও কিন্তু একই সঙ্গে ঘটেছে। তো আমরা সবসময় কিন্তু সেলিব্রেট করেছি। আজকে আমার মনে আছে, মানে আমার এটা খুব, মানে এটা এটা আমি জানি না অন্য ব্যান্ড আর কখনো করতে পারবে কিনা, যে আমি এখন একটা সোলো প্রোগ্রাম করি, যেটা আমি ইউএসএ তে করি, বা তারও ইউকে বা অন্য জায়গাতেও করেছি। তো প্রোগ্রামটার নাম হচ্ছে অয়ে অনিন্দ, এটা প্রথম কলকাতায় আমি করেছি।
যেখানে একটু গান একটু লেখা সবকিছু মিলিয়ে একটা অনুষ্ঠান। সেই প্রোগ্রামটার এন্টায়ার সাউন্ডটা করে দিয়েছিল উপল, বা সেই প্রোগ্রামটা পুরোটা চন্দ্রিল প্রেজেন্ট ছিল। তো তার মানে আমার একটা সোলো কিছু জার্নি না, সেটাও কিন্তু ওদের ওরা সকলে সাথে। থাকছে। হ্যাঁ, আবার উপল অসম্ভব ভালো ফোক গায়, তো উপলের যে অনুষ্ঠানটা সেটার নামও আমার দেওয়া ছিল উপলক্ষ ফোক। তো সেই অনুষ্ঠানও যখন হয়েছে আমি আমার ছেলেকে নিয়ে সেই অনুষ্ঠান শুনতে গেছি। তো ফলে আমার কোথাও মানে একসাথে তো আমরা গান বাজনা করেইছি এতগুলো বছর, তার বাইরেও যে আমাদের আলাদা আলাদা হেঁটে চলা, সেটাতেও কিন্তু আমরা সবাই সবার পাশে আছি। মানে অলমোস্ট লাইক আ ফ্যামিলি, অফকোর্স, একটা মানে কালেকটিভ যেটা। অফকোর্স। রাইট, রাইট। আর একটা মানে বাংলা ব্যান্ড তো, আবার বলছি যে ব্যান্ড ভাঙার কারণ একটা হচ্ছে লাইমলাইট, আর একটা হচ্ছে টাকা। টাকা। তো টাকার একটা সুবিধা হচ্ছে যে বাংলা ব্যান্ড করলে বেশি টাকা হয় না, ফলে টাকা নিয়ে মারামারি হওয়ার কিছু নেই। হ্যাঁ। আর একটা থার্ড কারণ, বিটলস আমাদের দেখিয়েছে যে একটা ইয়োকো ওনোর মতন যদি কেউ আসে কোনো তো সেটাও আমাদের খুব একটা ঘটেনি, তো ঘটেনি বলে আমরা টিকে আছি। আমার অলওয়েজ মনে হয় নতুন গান কেন করছো না? নতুন গান করছি, নতুন গান করছো? করছি, হ্যাঁ। মানে আমাদের ধরো আমরা শেষ যে অ্যালবাম বার করেছি সেটা প্রায় 10 বছর আগে। আমাদের অ্যালবামটার নাম ছিল নয়, চন্দ্রবিন্দু নয় বলে একটা অ্যালবাম, একটু একটু এক্সপেরিমেন্টাল। আমাদের চন্দ্রবিন্দুর একটু যে সাউন্ডটা আলাদা। জনার তার থেকে সাউন্ডটা আলাদা। কারেক্ট। তো আমরা আমাদের 10 নম্বর অ্যালবামের কাজ মানে একদমই প্রায় শেষ, নামটা কি দিচ্ছ? এখনো ঠিক করিনি। ঠিক করনি না বলছো না? সিরিয়াসলি ঠিক করিনি, আচ্ছা, সিরিয়াসলি মানে ঠিক করিনি। ইটস লাইক ইউ নো দ্য একবার কথা হয়েছিল যেহেতু 10 নম্বর অ্যালবাম তো মানে 10th অ্যালবাম, তো যদি ট্যান থিটা নাম দেওয়া যায়। কারণ চন্দ্রবিন্দুর গান তোর খুব ট্যান হয়ে বেরোয় অনেকের কাছে। হ্যাঁ, কিন্তু তোমাদের তো কোনোদিন ব্রেকআপ হয়নি, সো হোয়াই ডিড দ্য মিউজিক স্টপ? না, আমাদের কিন্তু মানে আমরা অ্যালবাম করা একটা পার্ট, একটা ব্যান্ডের যে সেটা একটা কাজ, কিন্তু সেটা ছাড়া ধরো লাইভ শোজ বা সবকিছু আমাদের রেগুলার চলছে। হ্যাঁ, কিন্তু রেগুলার কাজ করছি, আমরা ফিল্মে কাজ করছি, প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করছি। মানে আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আমি যেরকম অনেক ছবিতে মিউজিক করছি, উপল আলাদা অনেক জায়গাতে মিউজিক করছে, চন্দ্রিল নিজের মতন লিখছে, ফলে আমরা কাজ কিন্তু চালাচ্ছি। কিন্তু কি হয়, এত বড় একটা সময় তো মানে এতগুলো দিনের জার্নি, শুরুতে যেরকম আর কিছু ছিল না, শুধু অ্যালবামটাই করতাম আমরা, তো মনে হতো প্রত্যেক বছর একটা অ্যালবাম আমাদের করতে হবে। আস্তে 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 তুমি দেখো ফরম্যাট চেঞ্জ করে যাচ্ছে, লোকের পছন্দ বদলে যাচ্ছে, নতুন নতুন সোশ্যাল মিডিয়া আসছে, মানে কোথাও একটা আমাদের মনে হয়েছিল যে এবার একটু সময় নেওয়া দরকার, যে আমরা গান করি, গান যে করছি না নতুন তা না, করছি তো, কিন্তু অ্যালবামের ফর্মে যে বার করব সেটা আমরা নিজেরা শিওর হয়ে করব, একটু ভেবে চিন্তে করব। আজকাল না সবাই চায় ছোট গান, কেন? বিকজ রিল চলবে। গানের কনজামশনের মার্কেটটা বা গানের মানে যারা এনজয় করবে বা অবজর্ভ করবে সেই বাজারটা, সেই অডিয়েন্সটাও তো পাল্টে গেছে। তো তোমাদের, ডু ইউ থিঙ্ক আ ব্যান্ড লাইক ইয়ার্স, উইচ টু মি ইজ আ লেজেন্ডারি, একটা কাল্ট স্টেটাস আছে তোমাদের, কোথাও কি তোমাদের মনে হয় যে ওই সেই পুরনো ফর্মুলা এখন আর খাটবেই না? মানে লোকে তো আর অ্যালবাম ব্যাপারটাই ভুলে গেছে, ইটস অল সিঙ্গলস। মানে বড় বড় সিঙ্গাররাও সিঙ্গলস বার করছে, যেখানে তাদের নাচ গান, গ্ল্যামার, প্রেজেন্টেশন, মেকআপ, হেয়ার, বড় বড় সেলিব্রিটিজরা তাদের মানে ওই সিঙ্গলসগুলো অভিনয় করে ভিডিও বানাচ্ছেন। এটা তো একটা মানে ইটস অলমোস্ট লাইক মেকিং আ মুভি। দেখো আমি বলছি, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুমি বলছো যে গান ছোট হয়ে আসছে। তো গান ছোট হয়ে আসছে কোথাও একটা, আমার মনে হয় যে আমাদের সিভিলাইজেশন ছোট হয়ে আসছে, আমরা ছোট হয়ে আসছি। তো সেটা হওয়ার সাথে মানে গান অ্যাকচুয়ালি, গান তো আমাদেরই একটা পার্ট, মানে আমাদেরই অংশ। তো তুমি আজকে 50s বা 60s গান যখন আমরা শুনি, সত্যি তো গুরুদত্তের ছবির যখন গান শুনি, সেই গানের যে পেস, তো সেই গানের মধ্যে যতটা রোম্যান্স, মানে তার যে অ্যানালগ রেকর্ডিং, তো ওটা শুনলে মনে হয় যে ওটা না একটা পুরনো রূপকথা শুনছি, যে ওইরকম যে পৃথিবীটা ছিল সেটা সত্যি বিশ্বাসই করতে মানে চায় না, তাই না? মানে আমি বলছি এমনকি বাংলা ছবিও যখন আজকে প্রথম কদম ফুল দেখছি, হয়তো তোমার জন্য, বা যেখানে মানে সৌমিত্র আর তনুজাকে দেখছি, জীবন কিন্তু তার থেকে একদম বদলে গেছে। মানে জীবন বদলে গেছে শুধু না, জীবনের মধ্যে যেটা ছিল, যে একটা জীবন ছিল যে জীবনটা খুব রিল্যাক্স ছিল, যে জীবনটার মধ্যে খুব একটা নিশ্চিন্ত ছিল, যে আমি যদি কিছু নাও করি আমি জানি যে মানে ওই দুপুরের ঘুমটাই হচ্ছে আমার জীবনের সব। আজকে যে দাঁড়িয়ে কিন্তু মানুষরা সেটা আর করতে পারছে না, সবাই এত অস্থির,
এত অস্থির, সবসময় মনে হচ্ছে কি এটা মিস করে গেলাম। একটু বাদে বাদেই সবাই আমাদের ফোন চেক করি যে আর কটা লাইক এলো, আর কে কি কমেন্ট করলো। কটা এটা সাবস্ক্রাইবার। এটার উপর জীবন দাঁড়িয়ে গেছে। তো তাই যদি হয় তাহলে গানও তো আস্তে আস্তে এডিটেড হবে, গানও তো ছোট হয়ে যাবে আস্তে আস্তে। গান কি করে বড় হবে? আগে একটা গান মানে একটা অন্তরা হবে, একটা সঞ্চারী হবে, হয়ে তারপর সে গান আবার মুখরায় ফিরবে। এখন আর তার সময়ই নেই। সিনেমা যে গান হচ্ছে, সিনেমায় আমি যখন গান বানাচ্ছি বলছে সিনেমাতে গানটা 1.5 মিনিট থাকবে, তো 1.5 মিনিটই বানালে হবে। তার বেশি গানটা বানিয়ে লাভ কি? তার কারণ গান চলবে তো ওইটুকুর জন্য, মানে ইনস্টাতে চলবে বা অন্য মিডিয়াতে যে চলবে, ওইটুকুই গান বানিয়ে দাও। তো আমরাও আর খাটি না, তো মনে হচ্ছে ঠিক আছে এইটুকুই যখন গান হবে এইটুকুই চলুক। অনিন্দ্যদা, তোমার মনে হয় না সামওয়্যার উই আর ডামিং ডাউন থিংস? এই টিআরপি রাশে, হ্যাঁ, এই হ্যাঁ, of course. অস্থিরতা, এদিকে আমরা সারাক্ষণ বলছি আই সাফার ফ্রম অ্যাংজাইটি, বাট ইটস অলমোস্ট লাইক সেলফ পয়জনিং বিকজ উই কান্ট স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার ডিভাইসেস। তাহলে তো অ্যাংজাইটি দেখো, হবেই। আমি চিরকাল তো সবসময় খুব মানে একটা পপুলার মিডিয়ামের সঙ্গে জড়িয়েছিলাম। আমি যখনই যে কাজ করেছি সে কাজটা আমি আমার মতন করার চেষ্টা করেছি, কিন্তু এটা লক্ষ্য রেখেছি যাতে সেটা পপুলার হয়, মানুষের কাছে পৌঁছয়। সেটা স্টার্টিং ফ্রম আওয়ার অ্যালবাম টু, আমি বলছি আমার মুভি মেকিং সবই তাই। আমি ওপেন টি বায়োস্কোপ যখন করেছি আমার মতোই ছবিটা আমি করেছি, কিন্তু ছবিটা হিটও হয়েছে, খুব বড় একটা হিট হয়েছে, যার জন্য আমি আরও কাজ করতে পেরেছি। তো মিউজিক ডিরেক্টর হিসেবেও আমার একটা কোথাও রেসপন্সিবিলিটি থাকে, কারণ প্রডিউসার এবং ডিরেক্টর চায় যে গানটা যাতে হিট হয়। হ্যাঁ, হ্যাঁ, গানটা তো তো আগে আসছে। ওটা একটা বড় চ্যালেঞ্জ, সারাক্ষণের চ্যালেঞ্জ। মানে আমি বহুকাল আগে হেমন্ত মুখোপাধ্যায়কে একটা ইন্টারভিউ দিতে দেখেছিলাম দূরদর্শনের জন্য। তো ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি এই বয়সে এসে যখন গান তৈরি করেন তো কি মনে হয়? বলছে আমার এখনো খুব টেনশন হয় যে গান চলবে কি না, গান মানুষ শুনবে কি না। নেবে কত কিনা। বড় একটা মানুষ, মানে আমি বলছি যে হেমন্ত মুখোপাধ্যায় তিনি এই কথাটা বলছেন, তো আমরা তো সেখানে সত্যি মশা মাছি একদম। তো প্রবলেম কি হয়, মানে আমি একরকমের গান বানিয়েছি, সেই গানটা হয়তো খুব জনপ্রিয় হয়েছে। মানে আমি 2 বছর আগে একটা ছবির কথা বলছি, আমি একটা গান বানিয়েছিলাম শিবু নন্দিতা দিদের ছবির জন্য, একটা ফোক গান, আশিন ওই ইনিবিনি টাপাটিনি ও, বলে। তো এই গানটা যেরকম খুব জনপ্রিয় বেলা হয়েছে। শুরু বোধহয় ওটা। হ্যাঁ, হ্যাঁ। এবার এত জনপ্রিয় হলো, তো তারপর যেই গান গাইতে আসে বলে আপনি একটা ইনিবিনি বানিয়ে দিন। এ কি, মানে ওটা ফর্মুলা? ওটাই ফর্মুলা। তো ওই ফর্মুলাটায় পড়ে যাওয়াটা না খুব চাপের, ওই ফর্মুলার মধ্যে ঢুকে কি করে ওইখান থেকে একটু বেরোতে হবে। তো তার জন্যই অ্যালবাম করা। অ্যালবাম আমাদের কাছে একটা কোথাও মনে হয় যে আমরা যে গান বানাতে চাইছি, ক্রিয়েটিভ ফ্রিডম, যে গান করতে চাইছি সেইটা আমরা অ্যালবামে করতে পারবো, অন্য কোথাও করতে পারবো না। অনেক তুমি বললে তোমার প্রথম দিকে চলার সাথীরা অনেকেই এখন বম্বে চলে গেছেন, ওখানেই বেশি কাজ, সাউথের কাজ আসছে, এখানকার মুভিজ ওখানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং বা ডিজিটাল রিমাস্টার হচ্ছে। কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রি আমার মনে হয়, মানে টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ বাংলায় সারেগামা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তারা তো আলটিমেটলি ধুয়ে মুছে সেই হিন্দি গান গাইছে। তারা, তাদের অ্যাসপিরেশন হলো বলিউড বা সিঙ্গলস বার করা, বা ইনস্টাগ্রামে মানে ওই মিউজিক সকলেই হতে চাইছে হয় অরিজিৎ সিং নয় শ্রেয়া ঘোষাল। ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে দেখো, মানে আমার তোমার জার্নিটা অনিন্দদা আরো মানে সিগনিফিকেন্ট মনে হয়, বিকজ ইউ হ্যাভ নট মানে লস্ট দ্যাট, মানে তোমার গানের মধ্যে না, মানে আমি জানি না, আমি যেহেতু প্রবাসী বাঙালি ছিলাম অনেক দিন, অনেক বছর ধরে, 2 decades ধরে, আই উড অলওয়েজ অ্যাসোসিয়েট তোমাদের ক্যাসেট শুনতাম তখন, তারপরে সিডি হলো, উইথ আ সার্টেন নস্টালজিয়া অ্যাবাউট কলকাতা। মন খারাপের গান, মেঘলা দিনের গান, উদাসীনতার গান, মানে কিছু একটা প্রথম প্রেমে পড়ার ওই যে ইউফোরিক একটা এক্সিলারেটিং ফিলিং, ওইটার গান, কিংবা বন্ধুত্বের গান, মানে সামহাও আমার কাছে চন্দ্রবিন্দু ওয়াজ সিনোনিমাস উইথ কলকাতা, বিকজ ইটস মাই ফেভারিট ব্যান্ড, আমি এটা বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমার এখন মনে হয়, দেখো তুমি তো কলকাতা ছাড়োনি, আই এম শিওর তোমার কাছে প্রচুর এরকম অফার এসছে, বা তুমি হয়তো খারাপ দিনের মধ্যে দিয়েও গেছো, যেখানে তোমার মনে হয়েছে হয়তো আমিও প্রীতম বা তুমি যাদের নাম করলে ওনাদের মতন আমি গেলে আমিও পালি হিলে বাড়ি করতে পারি, আই ক্যান বিকাম মেক ইট যেটা বলে। কেন আমাদের এখানে আমি এটাও দেখেছি, আমার মনে আছে সিন অ্যান ইন্টারভিউ, পুরনো ইন্টারভিউ অফ সত্যজিৎ রায়, where he had said that why should I make films in any other language, মানে শতরঞ্জ কে খিলাড়ি করেছেন, শতরঞ্জ কি খিলাড়ি উর্দু, মানে উর্দু, হ্যাঁ হিন্দি নয়, মানে away from his mother tongue. অদূর গোপালকৃষ্ণন বলেছেন that
world cinema doesn't mean Bollywood or Tollywood or Collywood, right? তো সেই জায়গায় দেখতে গেলে তুমি দেখবে সবারই অ্যাসপিরেশন হয় বম্বে যাওয়া, হিন্দি ফিল্ম এবার বানানো। এবার দেখো বম্বে সত্যি একটা অ্যাসপিরেশন, এই যে গানের জায়গা থেকে যেরকম বলছো তুমি, বা বম্বে একসময় ফিল্ম মেকিং এর জন্য একটা বিরাট জায়গা বিরাট ছিল। জায়গা, হ্যাঁ। এখন যেরকম অ্যাক্সিসটা অনেকটা শিফট করে যাচ্ছে তোমার সাউথের দিকে, দক্ষিণের দিকে। এখন তেলুগু ফিল্ম পয়সা আস্তে 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 আস্তে, বড়। যেহেতু মানে তারা এত এত কোটি টাকার মানে একটা ছবি তৈরি করতে পারছে, এত টাকা রেভিনিউ আর্ন করতে পারছে, তো এখন আস্তে আস্তে ওই দিকে চলে যাবে সবাই। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা কোথায় বেশি টাকার ব্যবসা করছে সেটা না। মানে আমার কাছে মনে হয় যে আমি যে একটা সিনেমা বানাচ্ছি বা গান বানাচ্ছি বা একটা লেখালেখি করছি, তো কোন ভাষাটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কাছের কোনটা, মানে একটু কম জানা হিন্দি, নাকি সত্যি যে ভাষাটা আমি জানি সেই জানা বাংলা। তো আমার অবশ্যই আমার তো মনে হয় যে আমি তো বড় হয়েছি সুনীল গাঙ্গুলি পড়ে, শীর্ষেন্দু পড়ে, হ্যাঁ, বা জয় গোস্বামীর কবিতা পড়ে। তো ফলে আমার কাছে তো বাংলা ভাষাই মনে হচ্ছে ভাষা, বা কবির সুমনের গান শুনে। তো কিছু একটা করতে গেলে এই ভাষাতেই কাজ করব। এবার আমি কি হিন্দিতে কাজ করিনি? করেছি। কখনো বিজ্ঞাপনের কাজের জন্য গেছি, করেছি। কখনো অমুক কিছু কাজ তার অনুবাদ ছিল সেগুলো করতে গিয়েছি, করেছি। কিন্তু সেগুলো সবই খুব বাজারি কাজ। আমার নিজের কাজ, আমাকে যদি তুমি একটা গান করতে বলো, আমার যদি যেটা ভাল লাগবে করতে, আমার বাংলায় একটা গান তৈরি করতে খুব ভাল লাগে। আমি সেটাই পারি, মানে সেটা হয়তো আমার, সেটাই আমার ক্ষমতা, সেটাই আমার অক্ষমতা। তোমার কি কখনো মনে হয়েছে যে বাংলা ব্যান্ডের গান বাঙালি অডিয়েন্স ছাড়া সেইভাবে একটা ওয়ার্ল্ড অডিয়েন্সের কাছে পৌঁছয়নি? অফকোর্স বেঙ্গলিজ ডমিনেট দ্য ওয়ার্ল্ড, সেটা তো আছেই, বাট আমি যেরকম দেখো মানে কোলাভেরিডি, দ্য সাউথ ইন্ডিয়ান ভার্জন, মানে কত মিলিয়ন্স আমরা তারপরে মানিকে যে শ্রীলঙ্কান গানটা এলো, সেটা বিকেম পপুলার। অফকোর্স বলিউড হ্যাড আ পার্ট টু প্লে, বাট এইভাবে তো ধরে নাও ব্যাঙ্গালোরে বসা মানে একটা সাউথ ইন্ডিয়ান বা মারাঠি, তারা তো মানে ইজ দ্যাট মানে কোথাও একটা আমাদের রেস্ট্রিক্টিভ ডিসপাইট এত বাঙালি অল ওভার দ্য ওয়ার্ল্ড? আর একটু ছড়ানো উচিত ছিল, এটা একদম ঠিক বলেছো। তার কারণ হচ্ছে যে আজকে ধরো পাঞ্জাবি গান যেভাবে যতটা বাজার করতে পেরেছে, হ্যাঁ, সেই বাজার দালের মেহেদি যা করতে পেরেছে সেটা দিলজিৎ কিন্তু দোসানকে দেখো, দিলজিৎ দোসান হি ইজ যেটা অন করতে পেরেছে, ইন্টারন্যাশনাল শো। হ্যাঁ অ্যাবসলিউটলি, সেইটা কিন্তু বাংলা ভাষার গান আর একটু যাওয়া উচিত ছিল। কোথাও একটা মনে হয় যে আমরা যে ভাষাটায় কথা বলি বা গান তৈরি করি সেটা খুব শহুরে, তো তো সেই ভাষাটা কিন্তু মানে সেই ভাষাটা হয়তো তার একটা রেস্ট্রিকশনস আছে। আজকে যেতে পারে যে গান, ধরো পূর্ণদাস বাউল তো গেছেন, পূর্ণদাস বাউল তো বব ডিলানের পাশে দাঁড়িয়ে শো করেছে, বা পরের দিকে পবন গেছে, গেছে তো, মানে যাইনি একদম তা না। তার মানে দেখো ফোক ল্যাঙ্গুয়েজের একটা কোথাও জায়গা রয়েছে যেটা চলে যেতে পারছে। যেটা পার্বতী বাউল, পার্বতী গেছে, আজকে পার্বতী আজকে সারা পৃথিবী জুড়ে ফেস্টিভ্যাল করে বেড়াচ্ছে, মানে আমাদের খুব গর্বের জায়গা সেটা। তার মানে বাংলা ভাষা শুধু তাই না, মিউজিকের যে ধরন, সেই ধরনটা কোথাও একটা আমার মনে হয় এখনো এতটা অ্যাপেলিং নয়, এখনো অতটা রুটেড নয়, সেটা সত্যি সত্যি অতটা অ্যাপেল তৈরি করবে বিদেশি মানুষের কাছে। আর আমরাও হয়তো সত্যি খুব সংকীর্ণভাবে ভেবেছি, আমরা ভেবেছি এই জায়গাটাতেই গাইবো, মানে যে গান শোনাবো সেটা হয়তো আমেরিকায় যারা বাঙালি তাদের শোনাবো, লন্ডনে যারা বাঙালি তাদের শোনাবো। সেই জায়গাগুলো আমরা অলরেডি শুনিয়ে ফেলেছি। তার বাইরেও যে একটা বড় জায়গা আছে, সেটা কিন্তু সেই আমরা পৌঁছতে জায়গাটা পারিনি। না, শহুরে বাংলা গান কিন্তু এখন আমি বলবো যায়। তবে একটা বাংলা গানের জায়গা বলবো, যে ধরো যে কাজটা এখন বাংলাদেশে কোক স্টুডিও করছে, হ্যাঁ, সেখানে কিন্তু ওরা খুব ইন্টারেস্টিংলি ভীষণভাবে মডার্ন ফোক এন্ড কম্পোজিশনের এটা, সাথে হ্যাঁ, ফোকটাকে ব্লেন্ড করতে পারছে। আমরা কেন পাচ্ছি না? আমি জানি না, সেটা হয়তো সত্যি আমাদের পারা উচিত ছিল, বা আমাদের পারতে হবে সেই জায়গাটাকে একটা তো সত্যি। মানে there is a gap which we are not filling. মানে আমার কোথাও একটা মনে হয় আমাদের এই যে শহরটা আমরা বাস করছি, আমাদের কিছু রুটস আছে, হ্যাঁ, আমাদের যে গানের উদ্ভব, আমি বলছি এই যে ব্যান্ডের গান, তো ব্যান্ডের গান এলো কোথা থেকে? তার কারণ আজকে যদি সত্যি আমরা 19 শতকের কলকাতার কথা ভাবি, যেখানে বাবু কালচার, বেলারের বিয়ে হচ্ছে, হ্যাঁ, পায়রা ওড়ানো হচ্ছে, সেই সময় কিন্তু, সেই সময় তোমার ওই সং বেরোতো, হ্যাঁ, যে ওই যে বিভিন্ন রকম সঙ্গের মিছিল, সমস্ত কিছু, তার মধ্যে গান হতো, দল দল বেঁধে গান হতো। তার মধ্যে যেরকম রূপচাঁদ পক্ষী বা এই ধরনের মানুষ ছিলেন যারা গান গাইতেন, তারাও কিন্তু সবাই সিঙ্গার সং রাইটারই ছিলেন।
তো সেই গানগুলো আমি বলছি কোথাও না কোথাও একটু একটু করে উঠে আসা উচিত আমাদের আমাদের কালচারাল রুটটাকে একটু ধরার জন্য। আমার মানে কি বলবো যে কোথাও বাংলা ভাষায়, শহুরে বাংলা ভাষায় আমরা যে গান বাজনাগুলো করছি তার সাউন্ড কিংবা ভাষ্যের হয়তো এমন মানুষ আসবে বা এমন প্রতিভা আসবে যারা আর একটুখানি ওয়ান স্টেপ আপ, মানে আর একটু নিয়ে যেতে পারবে। তোমাকে একটা মজার জিনিস বলছিলাম না, ইনেট ব্লাইটন যে ফিমেল রাইটার, আমি সত্যি কলেজে গিয়ে আমি জানলাম যে ইনেট ব্লাইটন একজন মহিলা। মানে হার নেম ওয়াজ সো, মানে একটা জেন্ডার নিউট্রাল নাম, রাইট? মানে আমরা ভাববো ছেলেই তখনকার দিনে। কেউ জানতো না যে একটা রাইটারকে কিরম দেখতে হয়, জানার দরকারও ছিল না, লোকে তার বই পড়েছেন। গান শুনেছি আমরা লতা মঙ্গেশকর, তাকে স্টেজ শোতে দেখেছি দুটো বিনুনি, স্টেড একটা হ্যান্ডলুমের শাড়ি বা একটা খুব সুন্দর সিল্ক শাড়ি। আমি আপ্পাজিকে দেখেছি, সবসময় উনি অফ হোয়াইট বা সাদা, মাথার চুল সাদা, একটু হীরের গয়না, মানে বাট শি হ্যাড এ ট্রেডমার্ক ইমেজ। কামিং টু ইমেজ, এখন তো দ্য ইমেজ সেলস মোর দ্যান দ্য আর্ট, রাইট? এবং এটা তো সিঙ্গারদেরও আমি দেখছি আজকাল, মানে তুমি যদি যে কোনো পপুলার সিঙ্গারকে দেখো, স্পেশালি মেন অ্যান্ড উইমেন, বাট আই থিঙ্ক মোর আমি উইমেনের মধ্যে দেখি, দে আর লাইক অ্যাক্ট্রেসেস। মানে তুমি যখন একটা তুমি শ্রেয়াকেও দেখো, মানে শ্রেয়াকে আগে যেটা আমরা সারেগামায় দেখেছি আর এখন, শি ইজ সো ওয়েল ড্রেসড, মানে পুরো মেকআপ করা, দারুণ একটা ব্যাপার। তার থেকেও তুমি সুনিধি টুনিধিদের যদি দেখো, শ্রেয়া, সুনিধি সবাই, হ্যাঁ সবাই, মানে ইভেন দ্য নিউ ওয়ান্স, তুমি নেহা কক্কর আমার দেখো। এটা শুনে মনে পড়ে যাচ্ছে, আমি লাস্ট ইয়ার সুনিধিকে রেকর্ড করতে গেছিলাম বম্বে, একটা ফিল্ম সং, মানে তো অ্যাজ ইউজুয়াল সুনিধিকে রেকর্ড করাটা একটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, এবং সত্যি মানে শি ইজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গার। তো গান টান হয়ে যাওয়ার পর ওর যখন একটা বাইট নিতে চাইলো, আমাদের একটা টিম ছিল যারা গেছে, তখন বললো যে না, বাইটটা আজকে কথা ছিল না, কথা থাকলেও মেকআপ করে আসতো। তো ইমেজ শুধু না, ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা এখন মানুষের কাছে কিন্তু খুব জরুরি। সে কিভাবে নিজেকে দেখাতে চায়, কিভাবে সে দেখাবে, এটা কিন্তু আগে ছিল না। আগে যেরাম, সত্যি আমি যে হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দেখে বলছি, তারা যেরাম ছিলেন সেরামই উঠে স্টেজে উঠে যেত। ইনফ্যাক্ট আমি বলছি যে তুমি মানে লতা মঙ্গেশকরের কথা বলছো, তো আমাদের এখানকেও যার ধরো আরতি মুখোপাধ্যায় হোক কিংবা সন্ধ্যা মুখোপাধ্যায়, একই তাই তো করেছে। ইনফ্যাক্ট 90s-এরও অনেককে আমি দেখেছি যে তারা সাজতো, কিন্তু সেই সাজার মধ্যেও একটা মাপ ছিল, মার্জিত ভাব ছিল। হ্যাঁ, মানে সে উষা উত্তুপ থেকে লোপামুদ্রা মিত্র সকলে। এখন যেটা হয়ে গেল, আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আসার পর এই যে প্রত্যেককেই একটা নায়ক বা নায়িকা সুলভ একটা অ্যাপিয়ারেন্স দিতে হবে, এই ব্যাপারটা যেন কোথাও একটা কম্পালশন তারা নিজেরা নিয়ে নিল। এই যে মানে তারা প্রত্যেকেই যে রিলস বানাচ্ছে, মানে শর্ট ভিডিও বানাচ্ছে, আমাদের এরা গানের দলের মানে একটা টিম আছে, আমরা মাঝে মাঝে বেড়াতে যাই সবাই মিলে, তো যে জায়গাটা খুব সুন্দর সেই জায়গাটা আমরা দেখছি, একই সঙ্গে দেখছি কয়েকজন তাদের মধ্যেই হ্যাঁ সুন্দর করে ক্যামেরার দিকে দাঁড়িয়ে আপন মনে বকছে। তো এবার সেটা হয়তো জরুরি, কিন্তু আমি বলছি মানে দেখো, বেঁচে থাকার থেকে কোনোটাই বেশি জরুরি না, তুমি জীবনটাকে কিভাবে দেখছো তার উপর। তুমি জানো একজন ভিডিও করতে করতে ওয়াটারফলের মধ্যে পড়ে গিয়ে, খুব স্বাভাবিক না, তার কারণ মানুষের যতটা এইটা বাড়বে না, তত এই ধরনের ঘটনা আরো বেশি ঘটতে থাকবে, পাগলামি স্টেজে চলে যাচ্ছে। আমি বলছি যে একটা ধরো একটা সিরিজ আছে আমার খুব পছন্দের, নেটফ্লিক্সেই দেখেছিলাম, ব্ল্যাক মিরর বলে। তো ব্ল্যাক মিররের তার একটা স্টোরি ছিল যে সেখানে একটা পুরনো বন্ধুর একটা ইনভিটেশনে মেয়েটি যাচ্ছে, তো তারা ইনভিটেশন পেয়েছে যাদের সোশ্যাল পয়েন্ট হচ্ছে 5-এর ওপর। হ্যাঁ, তো এটা যেহেতু ফিউচারিস্টিক মানে ডিস্টোপিয়ান, তো তো ওর পয়েন্টসটা কম ছিল, ও শেষ 6 মাস খুব মানে ভীষণ ভীষণ করে আর কি চেষ্টা করে 5 করতে পেরেছে। এবারে যাওয়ার রাস্তাতে সে একটু একটু করে পয়েন্ট লুজ করছে, কারোর সাথে ঝগড়া করে ফেলছে, কোনো একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, এবং ফাইনালি তার পয়েন্টটা এমন জায়গায় গেল সে আর ঢুকতে পেলো না। তো এই যে একটা পিয়ার প্রেশার যেটা তৈরি হচ্ছে আমাদের মানে গোটা সমাজ জুড়ে, আমি বলছি সেটাকে মজা করে করছো ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে খুব ভীষণভাবে সাকাম করাটা ঠিক নয়। যত সেটা হবে না তত বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। মানে আলটিমেটলি কি, গান বাজনা তার একটা মজা আছে, একটা স্বাভাবিক ছন্দ আছে, সেই জীবনের স্বাভাবিক ছন্দটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান তোমার রিলস বানানো। মানে আমার করতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই।
কিন্তু তোমার কোথাও মনে হয় যে আমি যদি চন্দ্রবিন্দু ব্যান্ডটাকে দেখি, যেহেতু তোমরা মানে সামনে আবার একটা মানে অ্যাটলিস্ট ফর মি আই এম সুপার এক্সাইটেড, মানে আমি জানি না এটা তুমি অন্য কোথাও বলেছো কি না, কিন্তু নতুন অ্যালবাম আসছে ফর চন্দ্রবিন্দু ফ্যান্স, এটা আমি বারবার বলবো। এবার বলো, তোমাদের একটা ইমেজ আছে, তোমরা কুর্তা পরছো, তোমরা মিডল এজড মেন, সাদা পাকা দাড়ি, কারো চুল কম হয়ে গেছে মাথায়, ঠিক আছে, মানে একটু ভুঁড়ি বেরিয়ে গেছে, পঞ্চ আছে, হ্যাঁ আমি একদম পাতি বাংলা কথা। এবার তুমি যদি কাট টু দ্য নিউ জেনারেশন অফ মিউজিশিয়ানস, আজকে ধরে নাও তুমি নাম করছিলে, ধরে নাও আরতি বা সন্ধ্যা, মানে ওনাদের মতন রিয়েলি দে আর জেমস অফ আর বেঙ্গলি মিউজিক, রাইট? বা হেমন্ত মুখোপাধ্যায়, আমরা তো ছোটবেলায় অনেকটা মানে রবীন্দ্রনাথকে আমি ঠাকুর ভাবতাম, মানে ও দ্যাটস দ্য কালচার, রাইট, যেখানে আমরা বড় হয়েছি। কিন্তু সেখানে তুমি ইউ কাট টু দ্য নিউয়ার জেনারেশন অফ সিঙ্গার্স, তুমি উজ্জয়িনী দেখো বা অনিক ধর দেখো, যারা এই রিয়ালিটি শো থেকে দে হ্যাভ কাম ইন টু দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, ইমনকে দেখো, মানে ওদের দেখলে আই ক্যান কাস্ট দেম ইন আ ফিল্ম, মানে দে আর লাইক হিরোইনস, ফিট, ওয়ার্কআউট করছে জিমে, মেকআপ, মানে চুল একদম স্ট্রেট, মানে ছেলেগুলোকেও দেখো, মানে দে আর একদম স্টাইলিস্ট, ওদের ওয়ার্ড্রোব করে দিচ্ছে। সেখানে তোমার তোমার উপর প্রেশার হয় যে মানে না, বাঞ্চ অফ মিডল এজ মেন। অ্যাকচুয়ালি দেখো আমাদের শুরু থেকেই অন্তত আমরা এই খপ্পরটায় পড়ো, এই খপ্পরটার মধ্যে মানে ছিল না তখন। হ্যাঁ তো আমরা যেরম ক্যাবলা ছিলাম সেরমই ক্যাবলা ছিলাম, একইভাবে জামা টামা না গুঁজে স্টেজে উঠে গেছি, উঠে গান বাজনা করেছি, সেটা লোকে অ্যাকসেপ্ট করেছে। এবং আমাদের গানের যে নেচার, আমরা যেভাবে কথা বলি, ফলে আমরা একদম ওই লার্জার দ্যান লাইফ ইমেজটাকে দিতে চাইনি। আমাদের পুরোনো সময়ও কি এরম সিঙ্গার ছিল না? ধরো আমি বলছি যে বাপি লাহিড়ী, তাকে যখন আমরা স্টেজে দেখতাম এভাবেই তো দেখতাম, বা বম্বের অনেককেই দেখতাম, কুমার শানুকেও সেভাবেই দেখেছি। একদম একদম। তো ফলে আজকে যেটা দেখছি সেটা নতুন কিছু না। যারা সেভাবে মানে সেভাবে স্টেজে উঠতে চায় অবশ্যই, তার কারণ স্টেজ একটা অন্য এনিগমা তৈরি করে। কিন্তু আমাদেরটা না, আমাদের গান বাজনাটা অনেক বেশি কমিউনিকেটিভ, মানে যেটা আমি বলছি যে তার মধ্যে একটা কোথাও খুব ইন্টারপার্সোনাল একটা জায়গা আছে, হ্যাঁ ইন্টিমেট স্পেস, সেখানে আমি আমার সেলফটাকে আমি চেঞ্জ করি না। মানে সেটা আমার থিওরি, অফকোর্স সেটা সবার হবে না, তার কারণ যারা মঞ্চে উঠবে তাদের প্রত্যেকের নিজের নিজের একটা ভাবনা আছে। সেজেগুজে থাকলে সকলকেই দেখতে ভালো লাগে, খালি আমি বলছি যে সাজটাই সব নয়, অবশ্যই তাদের ট্যালেন্টটাও বিরাট জায়গায়, বিরাট। তুমি যাদের নাম করছো ইমন বা উজ্জয়িনী, আজকে এরা গানও গায় দারুণ, অসাধারণ, সেটাই তো বলছি। কিন্তু আমি তো অবাক হয়ে যাই যে বস গান তুমি করতে হবে। তুমি ইমন উজ্জয়িনীর কথা বলছো, আমি বলছি তুমি আজকে যদি ফেসবুক দেখো, যারা গানও গায় না, যারা ধরো সিনেমাও তৈরি করে না, যারা অ্যাক্টিংও করে না, আমি তো দেখছি তারাও সারাদিন ধরে দারুণ ছবি টবি তুলে পোস্ট দিচ্ছে, তার মধ্যে কোনো ক্ষতি নেই। খালি আমি বলছি এই যে নিজেকে প্রকাশ করার চেষ্টা, নিজেকে দেখানো, এইটা এইটা একটা ভীষণভাবে বেড়ে গেছে। এটা খুব ভালো, সুন্দর সেজে গুজে একটা গুড লাইফ তার মধ্যে বাস করা অবশ্যই খুব ভালো, কিন্তু কোথাও যেন এর মধ্যে একটা নিজের একটা একাকিত্ব না বাসা বাঁধে। কিন্তু এখন দেখবে, দেখো অনেকে ইনস্টাগ্রাম থেকে দে হ্যাভ অ্যাকচুয়ালি বিকাম মিউজিশিয়ানস। ইনস্টাগ্রাম থেকে দে হ্যাভ অ্যাকচুয়ালি, ধরে নাও আমি বলতে পারি রুপি কর, তার কবিতা ইনস্টাগ্রামে লিখে লিখে তাকে এখন মানে ইন্টারন্যাশনাল ট্যুর করে বেড়াচ্ছে, মানে শি ইজ, হার বুকস আর এট দ্য সেম লেভেল অ্যাজ আ সালমান রাশদি ফর ইনস্টেন্স, হু ইজ আ বনাফাইড রাইটার, তাই তো? মিউজিকের ক্ষেত্রেও তুমি দেখো, আমি কতজনকে ফলো করি মানে গাড়িতে বসে গান গাইছে তার এই নাম করাটার আমার কোনো মানে খারাপ লাগে না, সত্যি তো এটা একটা আমার খুব অবাক লাগে যে একটা ইনস্টাতে একটা গান গিয়েছে বা একটা ইউটিউবের চ্যানেল আছে, সেখান থেকে একটা এরম জায়গায় উঠে গেল, সেটা খুব অবাক করা ব্যাপার। কিন্তু আমি বলছি সেটা কি, তার কি কনসিস্টেন্সি রয়েছে, সে কি তারপরেও এটা করতে পারছে, নাকি সেটা ওয়ান সং ওয়ান্ডার বা এরমই কিছু হচ্ছে, সেটাই দেখার বিষয়। মানে আজকে রাজদি যেরম, সে একজন রাইটার, সে এত বছর তার গোটা জীবনটা এটার জন্য নিবেদিত, বাকিরা যারা করছে তারা কি সেই কাজটা করতে পারছে, সাস্টেইন করতে পারবে কিনা? এবার এআই এর যুগ অনিন্দদা, এখন তো তুমি সাস্টেন না করতে পারলে এআই এসে সাস্টেন করে দেবে তোমার জন্য। আমি তো তাই শুনছি যে আগামী দিনে সিনেমায় নাকি কিশোর কুমার গান গাইবে, তাই তো শোনা যাচ্ছে। তো মানে does that threaten you as a musician somewhere? অ্যাবসলিউটলি না। দেখো একটা মিউজিশিয়ানের খুব বড় জোরের জায়গা হচ্ছে না তার লাইভ শোজ। আমি বলছি সারা পৃথিবীতে না রেকর্ডেড সমস্ত কিছু, অনেক কিছু ঘটবে, কিন্তু লাইভের জায়গাটা কোথাও কেড়ে নিতে পারবে না, আর এটারই কিন্তু দামটা সবচেয়ে বড় হবে। তো কিশোর কুমার তো সামনে এসে আর গাইতে পারবে না, হ্যাঁ মানে যত বড় টেকনোলজি হোক, হ্যাঁ মানে সত্যি সত্যি এসে গাইতে পারবে না। আমরা বড় যেটা করতে পারি, তার ভয়েস স্যাম্পলটা নিয়ে সেটাকে একটা কোনোভাবে রিক্রিয়েট করতে পারি।
সেটা একটা সত্যি গান গাওয়ার মতন হবে না, মানে সেটা একটা মজা তৈরি হবে। আমরা যেরকম হলোগ্রাম দেখি, আজকে সত্যি যখন ইউনিভার্সাল স্টুডিও যাচ্ছি, সেখানে গিয়ে যেরকম আমরা একটা অন্য রকমের ডাইমেনশন দেখছি, তো হ্যারি পটারের ট্রেনের জার্নির মতন, কিন্তু সেটা তো সত্যি নয়। হ্যাঁ, যেটা লাইভ সেটা লাইভ, যেটা সত্যি সেটা সত্যি, সেটারও একটা আলাদা দাম তৈরি হবে। আমরা ক্রিটিক্সের কথা বলছিলাম, কিছু ক্রিয়েটিভ বানানো মানেই সেটার একটা ক্রিটিসিজম হবে, একটা অ্যাকসেপ্টেন্স হবে, রিজেকশন হবে। আমার তো মনে হয় আজকাল সবাই ক্রিটিক। কেন, ফেসবুকে মুভি বেরোলো, লম্বা লম্বা রিভিউ বেরিয়ে গেল, বইতে বুক গ্রামার্স হয়ে গেছে, মানে আমাকে সারাক্ষণ ডিএম করছে যে তোমার বই পাঠাও, এই প্যাকেজ আছে, গোল্ড প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ, এই প্যাকেজ, এত ফলোয়ার এনে দেবো, এত লোকের লাইক এনে দেবো। মিউজিকের ক্ষেত্রেও ইটস দ্য সেম থিং। আমার কোথাও না কোথাও মনে হয় যে এই পুরো, মানে সামওয়্যার আগে যে একটা ক্রিটিকের একটা দাম ছিল, একটা মর্যাদা ছিল। তুমি তো একটা, মানে সানডে সাপ্লিমেন্টের, মানে ইউ আর দ্য এডিটর, তোমাকে তো অনেক একটা কিছু, ম্যাগাজিন, হ্যাঁ, হ্যাঁ ম্যাগাজিন, রোববার বলে, হ্যাঁ। রোববার, সেটা সংবাদ প্রতিদিনের সানডে সাপ্লিমেন্ট, সেটা তো ধরে নাও তোমাকে অনেক কিছু রিভিউ করতে হয়, তোমার কাছেও অনেক কিছু হয়তো সিনেমা দেখে তার একটা অ্যাপ্রিসিয়েশন বা কিছু একটা, তার একটা ক্রিটিসিজম করতে হয়। আমার খুব মজা লাগে, মানে এই কলকাতা শহরের ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লিমেন্টস, সেখানে আমি দেখি ধরে নাও তোমার সিনেমা হলো, সীময় পিউ কুন্ডু যদি একটা ডিরেক্টর হতেন, সে তোমার সিনেমা রিভিউ করছে, আবার তুমি আমার সিনেমায় গানের সুর দিচ্ছ বা গান গাইছো, অ্যান্ড এভরিথিং দ্যাট কামস আউট ইন দোজ সাপ্লিমেন্টস ইজ পজিটিভ। দারুণ হয়েছে, এরম হয়নি কখনো, এই ভালো, ইটস লাইক, মানে ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়োর ব্যাক, লাইক দ্যাট। তো somewhere do you think that you're a journalist also, right? What do you think about nepotism? I know it's a word which has been sort of brought down to its lowest common denominator by the Karan Johar show and all of that. But don't you think পুরো এই আর্ট বা সংস্কৃতি বা ধরে নাও এই the world of journalism কোথাও না কোথাও, yes, it is becoming very, very nepotistic? আমার কোথাও একটা মনে হচ্ছে যত দিন যাচ্ছে না, মানে আর্ট যে একটা সিরিয়াস কিছু, সেইটা লোকের আর মনে হচ্ছে না। সেটা মনে হচ্ছে না বলেই পুরো জিনিসটাই খুব, মানে কি বলবো, Diluted. হ্যাঁ, মানে খুবই খুবই একটা সুপারফিশিয়াল লেভেলে চলে গেছে। যে রিভিউটা এখন আর তো ইম্পর্টেন্ট নয়, তো ফলে একটা নামকে দিয়ে করিয়ে দাও, যে নামটা করলে হয়তো এই কাগজ ভাব যেটা আমি যদি শেয়ার করি, যেটা অমুক করেছে, তো তার জন্য কিছুটা তার ফলোয়ার বেশি। এই যে ফলোয়ার বেশি হওয়া একটা ট্রেন্ড তৈরি হয়েছে না, ধরো ট্যালেন্ট যার বেশি তার ফলোয়ার নাও বেশি হতে পারে, কিন্তু যার ফলোয়ার বেশি শুধু তাকেই আমি আলাদা করে একটা জায়গা দেবো, এটা কোথাও একটা আমার খুব খারাপ লাগে। খারাপ লাগে কারণ অনেকেই এই খেলাটার মধ্যে নাই থাকতে পারে। ধরো আমি যেরম, মানে সত্যি সত্যি আমি চাই না যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি আলাদা, আমার টিম এটার জন্য কাজ করে না। অনেকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইউটিউব চ্যানেল যেরকম করিনি, আমার কন্টেন্ট আছে অনেক, কিন্তু আমি দেবো না। আমি আমি আমার মতন থাকতে চাই, তার কারণ আমাকে আমার মতন। হ্যাঁ, আমি চুপচাপ আমার মতো নিজের মতো থাকতে দাও। তো ফলে ট্যালেন্ট বা পপুলারিটি শুধুমাত্রই ফলোয়ার বা এটা দিয়েই বিচার করাটা বোধহয় ঠিক নয়। এটা একটা ভুল জিনিস হচ্ছে। মানে মানুষ একটা অ্যাডিকশন, একটা অ্যাডিকশন, এটা আমার ধারণা কেটে যাবে আস্তে আস্তে। এটা একটা স্যাচুরেশনের দিকে আমরা যাচ্ছি। এটা একটা ধরনের পাগলামো শুরু হয়েছে। এই পাগলামোটা শেষ হওয়াটা খুব খুব দরকার, খুবই দরকার। তোমার মানে what do you think about journalism? কলকাতা শহরে media is almost dead. মানে I have been a journalist for 2 decades and I never worked in Kolkata because তুমি বলো যে আজ সারা দেশের জার্নালিজম তুমি যদি দেখো, সব বাঙালি, তো না সেখানেই বা কোথায় মিডিয়া আজকে। আমি তো ধরো আজকে তুমি অনেক বছর খুব ইম্পর্টেন্ট জায়গায় তুমি অ্যাজ এ জার্নালিস্ট কাজ করেছো। আমি যখন কলেজ লাইফে ছিলাম না, তখন আমি তো বাংলাতেই জার্নালিজম করবো, মানে আমার ইচ্ছে ছিল। তো আমি যাদের দেখেছি স্টলওয়ার্ডদের, তাদের লেখালেখি, তাদের সব কিছু, সেটাই মাথায় রেখে আমার জীবনের প্রথম চাকরি যুগান্তর বলে একটা অফিসে। যুগান্তরে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেটা করাতে এলেন নিরঞ্জন চক্রবর্তী। তো উনি এসে খুব দামি একটা কথা বলেছিলেন যে তুমি যে আজকে এই পেশাটা আসছো, এই পেশাটার আমাদের কাছে এটার নাম ছিল বৃত্তি, আর তোমাদের কাছে কিন্তু এটা শুধু একটা চাকরি। হ্যাঁ, তো খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। তো
তো তাই তো হয়েছে আস্তে আস্তে না, মানে ওই ওই যে আমার চোখে একটা রঙিন পর্দা ছিল জার্নালিজম নিয়ে, সেটা প্রথম 1.5 বছরের মধ্যেই কেটে যায়। তা আমি বুঝতে পারি যে বিরাট কিছু হওয়ার নয়। তার কারণ প্রত্যেকেরই সুতো কার সাথে কোথায় কে আটকে কে কোথায় বাঁধা আমি জানি না। সব সত্যি কথা কিন্তু সাংবাদিকতায় লেখা যায় না। আর এখন তো পরিস্থিতিটা এমন হয়েছে, মানে সত্যি যে সেখানে একটা সাংবাদিকের তার হাত পা বাঁধা, সে সে কি সত্যি কিছু বলতে পারছে বা লিখতে পারছে? যে আমরা যে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলে যাকে জেনে এলাম, আজকে সেই পিলারটা অ্যাকচুয়ালি কিন্তু ক্যাটার পিলারে পরিণত হয়েছে, তার আর প্রজাপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। Do you face that pressure as an editor? I faced it, which is why I quit. তার কারণ তুমি কাজ, Celeb now, সব তার সময়। কারণ তুমি কাজ করেছো এমন একটা জায়গা, হ্যাঁ, আরো হ্যাঁ, আরো বেশি একটা আরো, কম্পিটিটিভ। মানে আমি থ্যাঙ্কস টু মানে সৃঞ্জয় আমিও বলবো, তার কারণ ও আমার এডিটর, মানে মূল কাগজের, এবং একই সঙ্গে কাগজটার ওনারও বটে। তো রোববার যখন তৈরি হয়েছিল কাগজটা, তখন এডিটর ছিল ঋতুপর্ণ ঘোষ। তো ঋতুপর্ণ, আমি ছিলাম তখন তোমার অ্যাসোসিয়েট এডিটর, কাগজটা আমি দেখতাম। তো আমাদের কাগজটা না কিছুটা এক্সপেরিমেন্ট করতে করতে তার একটা চেহারা তৈরি হয়েছিল। এটা যে খুব লিটারেরি একটা জায়গা নেবে ফ্যাশন ম্যাগাজিনের বাইরে, আমরা বুঝতে পারিনি সেটা। তারপর আমি বলছি সত্যি আমরা দেখলাম যে একটা রিডারশিপ আমরা পাচ্ছি, সেটা রিফ্লেক্টেড হচ্ছে তার নাম্বারসে, মানুষজন যেভাবে এসে পড়ছে ইম্প্যাক্টে। তো আমরা সেটা এখন অবধি কিন্তু মেনটেন করে যাই। আমরা যেটা করি, একমাত্র অভিযোগ তুমি যেটা বলছো, আমি অনেকটাই, যেমন আমরা রাজনীতি থেকে একটু সরে কাজ করি, অনেক সময় করতে পারি না, অনেক কিছু বলতে পারি না, যেটা বলার ইচ্ছে হয় বলতে পারি না। তার কারণ সম্পাদক হিসেবে মনে হয় যে হ্যাঁ এটা খুব জরুরি, এটা এক্ষুনি করা উচিত। কিন্তু আবার এটাও আমি জানি যে এই কাগজটাকে মানুষ দেখে একটা সত্যি সাহিত্য পত্রিকা হিসেবে, তো ওটা তো একটা আমার কাছে সন্তানেরও মতন, সেটার যত্ন, সে যাতে বেঁচে থাকে সেটাও দেখাটা খুব জরুরি। তোমার এই সিনেমার জায়গাটাও তো ওরকম হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ অ্যাবাউট হোয়াট উইল সেল, কমার্স, you know, either you're with one production house, like I asked Srijit a question, you know, লোকে তো তোকে বলে যে তুই এসভিএফ এর পাপ্পু, মানে সব এসভিএফ, মানে তাতে তোর কি ক্রিয়েটিভ ফ্রিডম থাকবে? সৃজিত কিন্তু এসভিএফ এর বাইরে অনেক ছবি করেছে বা করে সেটাও, যাচ্ছে হ্যাঁ, এখন, করে আমি তাই তো যাচ্ছে দেখছি এখন, আর কি। মানে ইনফ্যাক্ট সৃজিতের খালি আমার মনে হয় একটা বড় চাপ তৈরি হয়ে গেছে, কারণ ওর ছবি যেহেতু জনপ্রিয় হয়, জনপ্রিয়তার একটা চাপ আছে, ডেফিনেটলি চাপ আছে। সেটা খুব সত্যি মনে হয় যে একটা কাজ করতে গিয়ে যদি এটা পপুলার না হয়। তো আমরা সকলেই যা কাজ করি না, আজকে আমিও যা ছবি করেছি, আমি সুজিত সরকারের কাছে যেরকম সত্যি খুব মানে ভীষণ ঋণী। তার কারণ প্রথম যে ছবি, এটা পাড়া ফুটবল নিয়ে ছবি, এই ছবি যে প্রডিউসার অন্য কেউ করতো না। আমি 2-3 জনকে গল্পটা শুনিয়েছিলাম, তাদের মুখটা এত বড় বড় হয়ে গেছে, হ্যাঁ, আমি দেখে ভয়ে নিজেই পালিয়ে এসেছি। তো বুঝতেই পারিনি যে কে গল্পটার হিরো কি। তো সেখানে সুজিত সরকারের মতো একজন প্রডিউসার, যে এতটা রিনাউন্ড ডিরেক্টর, সে এগিয়ে এসে ছবিটা করছে। তো আমার প্রথম ছবি, এবং ছবিটা করার পর আমি তোমায় বলছি, প্রথম যখন ছবিটা রিলিজ করে না, প্রথম উইকে অকুপেন্সি ছিল 30%, হল অকুপেন্সি। আমি তো ঘুরতাম হলগুলোয়, তো গিয়ে দেখি লোকই নেই। তা আমি বুঝতে পারলাম যে আমার পরিচালক হওয়ার স্বপ্ন এখানে ইতি। কি ঘটলো একটা কে জানে, সেকেন্ড উইক থেকে 95% অকুপেন্সি হয়ে গেল। ওই বিশ্বাসটা না বরাবর আমি দেখেছি আমার গান তৈরির ক্ষেত্রে বা এই ম্যাগাজিনের ক্ষেত্রে, যে মানুষ আছে, কিন্তু তুমি যদি বিশ্বাস নিয়ে কাজটা করো, কেউ না কেউ আছে, কেউ না কেউ, ইউ উইল ফাইন্ড ইওর অডিয়েন্স, ঠিক আসবে। তো ওই এলো তো, এবং ওই ছবিটা যে অত বড় হিট হলো, ওটা 140 দিন চলেছিল, হ্যাঁ, ওপেন টু বায়োস্কোপ। প্রজাপতি বিস্কুট তারপর হিট হলো। প্রজাপতি বিস্কুট লোকে এক্সপেক্ট করেছিল যে ওটা ভীষণ মিষ্টি একটা ছবি, মানে নামটা দেখে, আর ওপেনটির মতোই যে বোধহয় খুব নস্টালজিক। অ্যাকচুয়ালি ছবিটা তুমি দেখেছো, ছবিটা ইজ ভেরি কড়া ছবি। তো ইটস আ ইন্টেন্স ফিল্ম, ভেরি ইন্টেন্স ফিল্ম। তো ফলে ছবিটা লোকের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। তা সত্ত্বেও পুজো রিলিজ কিন্তু চলেছিল ছবিটা, মানে পয়সা টয়সা তুলে ফেলতে পেরেছে, এবং কিছু অ্যাওয়ার্ডও পেয়েছিল। সামাও আমার কোথাও একটা পরিচালক হিসেবে একটা জায়গা হয় তৈরি হয়ে গেল এখনো অবধি, যেটার উপর আমি দাঁড়িয়ে, এখনো লোকে কাজ করতে ডাকছে, বলছে। কিন্তু আমি ঠিক করে নিয়েছি যে আমি একটু আমার ধরন মতন করবো, আমি সব কাজ করতে পারবো না। মানে সব ছবি, মানে এই ছবিটা এক্ষুনি তুমি পরিচালনা করে দাও, যদি আমার মন না চায় আমি করতে পারবো না, আমি সেটা চাইও না। তার কারণ আমার অন্য কাজ, আমার অন্য কাজ আছে। মানে আমি শুধু একটা সিনেমা করছি বলে আমি সিনেমা করবো না। সো রিসেন্টলি অনিন্দদা আমাকে কেউ বলল যে
প্রডিউসার কেন হচ্ছে লোকে, মানে ডিরেক্টর টোল মি দিস, আ বনাফাইড ডিরেক্টর, যে দেখো ভাই তার অনেক ব্ল্যাক মানি আছে, সে অ্যাকচুয়ালি একটা বিজনেসম্যান, শিলচরে কিংবা উড়িষ্যায়, সে আরও বাংলা, মানে ফর দেম ওয়েস্ট বেঙ্গল ইজ লাইক এলএ, লাইক চলো। তারপরে ধরে নাও কোনো হিরোইনকে আমার খুব ভাল লাগে, প্রডিউসারের ভাল লাগে আর কি, সো সে তাক করছে যে ওকে একটা নিউ কামারকে একটা আমি চান্স দিলাম, দ্য প্রভার্বিয়াল কাস্টিং কাউচ প্রবলি, কিংবা আমি নিজের একটা ইমেজ দেখাতে চাই, দ্যাট আমি আমি একটা সমাজে একটা নাম কিনতে চাই, এরকম একটা। প্রডিউসাররা যদি এরকম হয়, তাহলে তুমি কি কমপ্লিট আর্টিস্টিক ইন্টেগ্রিটি নিয়ে নিজের গল্পটা বলতে পারবে, নাকি সেই প্রডিউসারের চুজ করা হিরোইনকে তোমাকে লিড রোলটা দিতে হবে, বা তার কোনো বন্ধুর ছেলেকে তোমাকে এডি বানাতে হবে, মানে এই কম্পালশনগুলো কি আসে? অফকোর্স আমি তো শুনেছি আসে। আমি নিজে খুব একটা ফেস করিনি, তার কারণ আমি যে ধরনের ছবি করেছি সবসময় সত্যি সেটাতে খুব একটা চাপে পড়িনি। আমার প্রডিউসাররা ভালো ছিল, মানে সেটা কি সুজিত সরকার, কি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কি এসভিএফ, কখনো আমাকে বলেনি। বরং এরমও হয়েছে যে মানে আমি যখন প্রজাপতি বিস্কুট করছি সেই সময় তো ছবিটার একটা কাস্টিংয়ের প্ল্যান ছিল, লিড রোলটা করবে শিবপ্রসাদ নিজেই, আচ্ছা, আর তার সাথে মিমি চক্রবর্তী উল্টো দিকে ওকে, ছিল। তো ইনফ্যাক্ট প্রডিউসারকেই বাদ দিয়ে আমি দুটো নতুন ছেলে মেয়েকে নিয়েছি, সেটা সচরাচর ঘটে না। সেটা কোথাও একটা ট্রাস্ট ছিল, আসলে এটা একটা ট্রাস্ট ফ্যাক্টর কাজ করে। যে প্রডিউসাররা শুধুমাত্র কাউকে পছন্দ বলে আসছে ইন্ডাস্ট্রিতে, তারা খুব সিরিয়াস প্লেয়ার নয়, তারা কিন্তু ছবি করতে আসছে না, তাদের একটা অন্য উদ্দেশ্য আছে। আর যদি সমাজে নাম কামানোর জন্য আসতে হয়, হ্যাঁ ডেফিনেটলি ছবি যদি করো, তুমি ভালো ছবি করো, তুমি যদি সত্যিই সেরমভাবে একটা জায়গা পাও, অবশ্যই তোমার নাম হবে। সেই নামটা পাওয়ার জন্য কিন্তু একটা ঠিক রাস্তা দরকার, ভুল রাস্তায় নাম হবে না। হ্যাঁ, কিন্তু দেখো বাংলা, এবার আমি যদি ঠিক করি যে তার জন্য আমার চেনা একজন বৌদি, তাকে আমি একটা রোল দেবো, ওইভাবে কিন্তু কাজ হয় না। এটা তো একটা তুমি জিনিস ক্রিয়েট করছো না। আমি একটা গান গাইছি, যদি আমার যে প্রডিউসার সে বলে যে না আমার মেয়েকে দিয়ে গাওয়াতে হবে, এ কি কোনো কাজের কথা? কিন্তু হয় তো এটা অনিন্দদা, এই কম্পালশনটা তো ভীষণভাবে থাকে। যাদের এই কম্পালশনটা, মানে যারা এটার মধ্যে পড়ে, এই ট্র্যাপের মধ্যে পড়ে, আমি কখনো পড়িনি আমি বলবো না, গানের ক্ষেত্রে পড়েছি দু একবার, তাতে না মানে আমি বলছি যে লং রানে ভালো হয়। কিরম পড়েছো একটু বলো, যদি বলতে পারো। ওই গান গাওয়াতে হয়েছে, কেউ হয়তো গানটা আরেকজন বলেছে আমি একটুখানি গাইবো, তা আমার হয়তো মনে হয়েছিল যে না দরকার নেই অন্য গাওয়ার, কিন্তু গাইতে চাইছে, একটা হয়তো ভার্সন করতে চাইছে, তো ঠিক আছে করেছে গান, সেটাও করেছে আর কি। তো এগুলো খুব সাবজেক্টিভ, তো মানে এবার দেখো আলটিমেটলি তোমায় কি করছে, যে তুমি অ্যাক্টিংই বলো বা গান গাওয়া বলো, তোমার তো কোনো মানে এরকম নয় যে এটাই A10 A8 এভাবে বলতে পারবে না, অফকোর্স নট, কিন্তু তোমায় একজনের উপর ট্রাস্ট করতে হবে, যে ডিরেক্টর তার উপর ট্রাস্ট করতে হবে, সে যে কলটা নেবে সেই ট্রাস্ট করাটা, সেটাই কিন্তু তোমার প্রডিউসার হিসেবে তোমার প্রথম লক্ষ্য, যে তুমি আরেকজনের বিশ্বাসে তোমার নিজের বিশ্বাসটাকে অর্পণ করছো। আই থিঙ্ক তোমার ইন্টারভিউটা, আই উড হোপ দ্যাট আ লট অফ অ্যাসপায়ারিং আর্টিস্টস, be them musicians, be them screenplay writers, directors or journalists শোনে, because I think you've shared a lot, মানে তোমার তো এত ডাইভার্স নিজের পোর্টফোলিও, মানে অক্টোপাসের মতন তোমার এতগুলো টেন্টিকলস, মানে বিভিন্ন প্রফেশন, and in each you have excelled. Do you ever think that your music or your fame as অনিন্দ of চন্দ্রবিন্দু, মানে এখনো আমরা অনিন্দ বললে চন্দ্রবিন্দু সিনোনিমাস, অফ কোর্স, বাট তোমার এটা কখনো মনে হয় যে একটা জেনারেশনের পর this may lose its relevance? দেখো আমরা কাজ করছি প্রায় হয়ে গেল 30 থেকে 35 বছর, তো এখনো আমরা যথেষ্ট, আমি বলছি যে মানে প্রত্যেক বছর যাদবপুর ইউনিভার্সিটি কি প্রেসিডেন্সি কলেজ আমাদের একটা শো করতে যেতেই হয়। যারা শো শুনতে আসছে, তারা যখন আমরা গান শুরু করেছি তার অনেক পরে পৃথিবীতে এসেছে, কোথাও এখন আমরা ওই সংখ্যক ছেলে মেয়েদেরকে কানেক্ট করতে পারছি। এটা যতদিন পারবো ততদিন খুব ভাল লাগাটা থাকবে। কিন্তু আমি একটা সময় জানি যে একটা আর্টিস্টের একটা সময়ের পর তো মানে এটা হবেই, যে তার কলসো কমে আসবে, সবকিছু হবে। তোমায় মানে আমরা সেদিক থেকে অনেক ফরচুনেট। কেন ফরচুনেট আমি বলছি, আমরা কিন্তু শুরু থেকেই জানতাম বেশি দিন আমরা গাইবো না। আমাদের প্রথম অ্যালবামের নাম ছিল আর জানি না, এইটুকুই জানি, এর বেশি আমরা জানি না।
তো সেখান থেকে আজকে 10 নম্বর অ্যালবাম বার করতে পারছি এই 30 বছরে, সেটা খুব বিরাট সেটা কিন্তু একটা milestone. বিরাট পাওয়া। রাইট। আমাদের বাড়ির লোকও ভাবিনি আমরা এতগুলো বছর গান বাজনা করব। আমি লাস্ট ইয়ারে ধরো ডিসেম্বর আর জানুয়ারি মিলিয়ে আমি বলছি আমরা প্রায় 32টা শো করেছি, যেটা একটা নতুন ব্যান্ডও করতে পারছে না। আমরা এখনো স্টিল উই আর ওয়ার্কিং স্ট্রং। কিন্তু এটা সবসময় থাকবে না, এটা তো জানা কথাই। আমি খালি বলছি সেটার জন্য যেন খারাপ লাগা না থাকে, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। যতক্ষণ অবধি মানুষ শুনবে ভালোবাসবে খুব ভালো, একটা সময় শুনবে না, তখন আমি আমার যেন নিজের জন্য গান তৈরি করতে পারি, তখন যেন আমি থেমে না যাই। যে আমার পিছনে 1000 লোক নেই বলে আমি যে হাত গুটিয়ে বসে রইলাম, তাহলে আমি গানটাকে ভালোবাসি না, ওই ভিড়টাকে ভালোবাসি। সেটাই লাইমলাইটটা ভালোবাসো। হ্যাঁ। তো এখন তো তোমার ওপর আমার লাইমলাইটটা আছে, সো তোমাকে তো এখান থেকে আমি ছুটি দেব না যতক্ষণ না তুমি আমাদের অডিয়েন্সের জন্য একটা গান গেয়ে শোনাও। ইনফ্যাক্ট আমার আরেকটা মানে জানি আমি এক্সিডিং টাইম, খুব মজার লাগে তুমি রিসেন্টলি সোহিনী সরকারের বিয়েতে খুব ইন্টিমেটলি অ্যাজ আ ফ্রেন্ড তুমি একটা গান গেয়েছো, দ্যাটস বিকাম ভাইরাল অ্যাজ আ রিল। মানে পিপল হু হ্যাভ গন টু দ্য ওয়েডিং হ্যাভ শট ইট অন দেয়ার ভিডিওস and মানে on their phone videos or cameras and they've just flooded Instagram with it. তাই দেখলাম, মানে বিয়ের থেকে গানটা এতটা বড় ভাইরাল হবে আমি বুঝতে পারি। হ্যাঁ, মানে does that bother you? মানে there's no privacy. অ্যাবসলিউটলি, আমি সেটা চাইনি। আমি আবার বলছি যে আমি এই খেলাটার মধ্যে থাকতে চাই না, এই ইনস্টাগ্রামে রিল। কারণ আমার ইনস্টা অ্যাকাউন্ট যেরকম আমি করেছিলাম আমার লাস্ট ছবিটা করার সময়, তো ওটা তখন এসভিএফই তখন হ্যান্ডেল করতো। আমি আমার ইনস্টাতে একটা জীবনে কোনোদিন কিছু পোস্ট করিনি। ফেসবুকে আমার লেখা বা গান ছাড়া আমি আর কিছু শেয়ার করি না। আর দু একটা লোকের লেখা টেখা ভাল লাগলে লাইক দিই, আর আমি কিছু করি না। আমি একদমই চাই না ওটার মধ্যে খুব একটা পড়তে, ওটাতে আমার মনে হয় কিছুটা সময় নষ্ট হয় আমার, মানে অতটা টাইম নেই আমার। তো এটা যেরকম গানটা গেয়েছিলাম তার কারণ সোহিনীর প্রথম ছবি প্রথম দিকের ছবি ওপেন টি বায়োস্কোপ, ওদের প্রেমটা যখন ঘটেছে তখন আমি জানতাম, মানে একটা কোথাও ভালো লাগা ছিল, সেজন্য গাওয়া। এটা খুব প্রাইভেট স্পেসে গাওয়া, একদম। এটা আমার পাবলিক, তো ওটা এটা দেখে পাবলিক মনে হলো এটা হওয়াটা কে তুলেছে। আমার পছন্দের নয়। আমার এক্স্যাক্টলি পছন্দের নয়। এক্স্যাক্টলি। তোমার তো এত গানের মানে রেপোজিটরি, সেখান থেকে আমার ফেভারিট চাইলে তো মানে একটা পুরো পডকাস্ট হতে হবে যেখানে তুমি গান গাইছো আর আমি তোমাকে মানে এক একটা মানে রিকোয়েস্ট দিচ্ছি। তোমার নতুন অ্যালবাম যেটা বেরোবে, তোমাদের নতুন অ্যালবাম, সেখানকার একটা গান কি গাওয়া যাবে? একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ, গাইতে পারি, ওকে, গাইতে পারি। অল ইয়ার্স। একদম নতুন একটা গান গাইছি, ঠিক Go আছে? for it. তুমিও জয়েন করো, একটা কোরাস পার্ট আছে সেটাতে। তারা রে তারা রা রা, তারা রে হে তারা রা রা, হে তারা রে ও তারা রা রা, হে তারা রে হে তারা রা রা। তোমার নিকটে প্রস্তাব, মামুলি একটি প্রশ্ন, তুমি কি প্রণয় অঙ্গার নাকি নেহাতি নাতিশীতোষ্ণ? তোমার হৃদয় লটকে এই গিরিধারী বেঁকা বংশী, টুকি দিয়ে তুমি চলে যাও খুকি বোমা মারো বিধ্বংসী। তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা, তোমাকে দেখলে সাইরেন বোবা যুদ্ধ করেছি ঘোষণা। কখনো কি বলো বলেছি, কখনো কি বলো বলেছি, তুমি অমুকের পাশে বসো না, তুমি অমুকের পাশে বসো না। গানে গান মগজ খেলো বিটলে পোকা, আমি হই তোমার এক বায়না খোকা। টেনশন মগজ খেলো বিটলে পোকা, রিলেশনে আমি তোমার বায়না খোকা। তারা রে তারা রা রা, হে তারা রে হে তারা রা রা, হে তারা রে হে তারা রা রা, হে তারা রে তারা রা রা। অনিন্দুদা প্লিজ মনটা গাও, আমি তোমাকে ওটা ছাড়া মানে ছুটি হবে না, নো প্যাক আপ। আচ্ছা ঠিক আছে, এরম জানলে গিটার নিয়ে আসতাম। সত্যি আই শুড হ্যাভ আস্কড ইউ টু গেট দ্য গিটার। মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম,
ও মন, হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম। হাওয়া দিল শিশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। হাওয়া দিল শিশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। মন রে, হলুদ আলোয় হাওয়ার আবির মাখলাম। এ হে 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 এ হে 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 এ হে 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 এ হে 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 এ হে হে এ হে 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 এ হে হে এ হে হে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমার একটা বড় থ্যাংক। কি সুন্দর, বিউটিফুল। কতবার জীবনে এটা হয় যে যার গান গেয়ে তুমি স্টেজে হাততালি পেয়েছো, আর কোনো ছেলে এসে তোমাকে বলেছে নাম্বার পেতে পারি, উইচ ওয়াজ আ বিগ থিং ইন আওয়ার টাইম, সেই প্রতিভা, সেই এখন বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় আমার পাশে বসে আছেন। অনিন্দ্যদা, ইটস বিন আ ফ্যান্টাস্টিক এপিসোড, অ্যান্ড মানে আমার মন ভরে গেল, মন কোট অ্যান্ড কোট মন ভরে গেল। আমার কাছে এটা খুব স্পেশাল এপিসোড, এরকম নির্ভেজাল আড্ডা মারার সুযোগ খুব কম পাওয়া যায়। একদম, মানে পুরো প্রাণ খুলে মন খুলে আড্ডা। আপনাদের যদি এই পডকাস্ট, এই এপিসোড ভালো লাগে, স্ট্রেট আপ উইথ শ্রী, আমরা চেষ্টা করি টু অলওয়েজ ব্রিং ইউ দ্য পিপল বিহাইন্ড দ্য পার্সোনা অ্যান্ড দ্য স্টোরিজ বিহাইন্ড দ্য হেডলাইন্স অ্যান্ড দ্য পিপল হু মেক হেডলাইন্স। Do like, share and subscribe. Click on the bell button. Until the next time.